অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক, সাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল অ্যান্ড কলেজ, মাধবপুর, হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সমাস নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগের সহিত আমার এই ক্লাসটা উপভোগ করো, তোমাদের কাজে আসবে। তা আমরা সমাজ সম্পর্কে বলতে গেলে যে জিনিসগুলো আমাদেরকে প্রাথমিকভাবে জানতে হবে, এই বিষয়গুলো আসলে সমাস কি এবং একটা সমাসের মধ্যে কি থাকে, এগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে প্রথমে আমরা সমাস সম্পর্কে জানবো। তাহলে সমাসটা কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, অর্থাৎ কোনো একটা বিষয়কে সংক্ষিপ্ত রূপ দান করা। তাহলে সমাস কি? আমরা এই সংখ্যাটা বলতে পারি এভাবে যে যখন এক বা একাধিক পদ মিলে একটি পদ পরিণত হবে, বা পরস্পর অর্থযুক্ত দুই বা ততোধিক পদ মিলে যখন একটা পদ হয় তখন তাকে সমাস বলা হয়। যেমন আমরা যদি বলি সুন্দর যে লতা, সুন্দর লতা, সুন্দর লতা, মূলত এটা হলো সমাস, এই অংশটা হলো সমাস। তাহলে তোমরা একটু মনোযোগের সহিত দেখো যে এইখানে আমরা সংজ্ঞায় বলেছি যে যখন এক বা একাধিক পদ কি হবে, এক বা একাধিক পদ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা পদের সৃষ্টি করবে, তখন তাকে আমরা সমাস বলবো। তাহলে দেখো এইখানে একটা পদ আছে, এই একটা, এই তিনটা পদের সমন্বয় করে একটা পদ পেয়েছি, যে পদটা এর নাম হলো সুন্দর লতা, বা এটা হলো সমাস, এটা হলো সমাস। তাহলে এই সমাসটা আমরা পাইলাম এক বা একাধিক পদের সম্মিলনে, এক বা একাধিক পদ একত্রিত করে আমরা সমাস পেয়েছি। এখন দেখো এই সুন্দর লতা, এই অংশটার নাম হলো সমস্ত পদ, এই অংশটার নাম সমস্ত পদ, আর এই অংশটার নাম হচ্ছে ব্যাস বাক্য। আমরা এটাকে কি বলি? ব্যাস বাক্য। ব্যাস বাক্য এটা হলো সমস্ত পদ। এখন ব্যাস বাক্যটা কি এবং এই সমস্ত পদটা কি, এটাও আমাদেরকে জানতে হবে যে সমস্ত পদই বা কি এবং ব্যাস বাক্যটা কি। সমস্ত পদ অর্থাৎ ব্যাস বাক্যের যে মিলিত রূপটা, ব্যাস বাক্য যে মিলে যে পদটা হয় সেটা হলো সমস্ত পদ। আর এই সমস্ত পদকে ভেঙে বোঝানোর জন্য, সমস্ত পদকে ভেঙে বোঝানোর জন্য যে বাক্যাংশ তৈরি করা হয় মূলত তাকেই বলা হয় ব্যাস বাক্য। যে এই যে সমস্ত পদ সুন্দর লতা, একে আমরা বোঝানোর জন্য কি করেছি? সুন্দর যে লতা, এই বাক্যাংশটা তৈরি করে নিয়েছি। সুন্দর লতাকে আমরা বোঝানোর জন্য কি করলাম? সুন্দর যে লতা, এই অংশটা আমরা তৈরি করে নিলাম, এই বাক্যাংশ তৈরি করে নিলাম। অর্থাৎ সমস্ত পদকে বোঝানোর জন্য আমরা কি করেছি? একটা বাক্যাংশ তৈরি করেছি, এই বাক্যাংশটার নামই হলো ব্যাস বাক্য। শিক্ষার্থী, তোমরা আরো একটু খেয়াল করো যে এইখানে দেখো এই 1, 2, 3, এই যে তিনটা পদ, অর্থাৎ ব্যাস বাক্যের যে পদগুলো থাকে, এই প্রত্যেকটি পদের নাম হলো সমসমান পদ। এই প্রত্যেকটি পদের নাম কি? সমসমান পদ। এই প্রত্যেকটি পদের নাম হলো সমসমান পদ। তার মানে এই একটা সমসমান পদ, এটাও সমসমান পদ, এটাও সমসমান পদ। অর্থাৎ ব্যাস বাক্য যে তৈরি হয়, অর্থাৎ সমসমানের সমন্বয় হয় ব্যাস বাক্য। এখন সমস্ত পদ, এই সমস্ত পদের আবার দুইটা অংশ থাকে, একটা হলো পূর্বপদ আর একটা পরপদ। তাহলে এই যে সুন্দর লতা, দেখো সুন্দর লতা, এখানে দুইটা অংশ আছে, সুন্দর যোগ লতা, এ হলো সুন্দর লতা। তাহলে এটা হলো কি? এটা প্রথম অংশ, এটা আবার দ্বিতীয় অংশ। এই প্রথম অংশটার নাম হচ্ছে পূর্বপদ, দ্বিতীয় অংশটার নাম হলো পরপদ। তাহলে সমস্ত পদের প্রথম অংশের নাম হচ্ছে পূর্বপদ, দ্বিতীয় অংশের নামটা কি? পরপদ। তাহলে আমরা প্রাথমিকভাবে কি জানলাম যে সমাস কি, সমাস কাকে বলে, এবং এই সমাসটাতে কি থাকে, ব্যাস বাক্য এবং সমস্ত পদ এটা কি, কোন জিনিস, এটাও আমরা বুঝতে সক্ষম হয়েছি। এবং ব্যাস বাক্যকে ভাঙলে কি পাওয়া যাবে, এটাও আমরা পাইলাম যে ব্যাস বাক্যের প্রত্যেকটি পদ হলো সমসমান পদ, এবং সমস্ত পদের দুইটা অংশ থাকবে, সেটা হলো একটা পূর্বপদ
আর একটা পরপদ। তাহলে এখন আমরা সমাসের প্রকরণ সম্পর্কে আমরা একটু জানবো। সমাসটা কত প্রকার? আমরা সাধারণত জানি যে বাংলা ব্যাকরণের সমাস হচ্ছে 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। তাহলে এই 6 প্রকার সমাস, এই সমাসগুলো মনে রাখতে হবে এবং ব্যাস বাক্য অথবা সমস্ত পদ দেখে তোমাদেরকে নির্ণয় করতে হবে এটা কোনটি কোন সমাস। তাহলে আমার প্রথম কাজটা কি? প্রকরণ সম্পর্কে আমরা এবার জানবো। প্রকারভেদ। প্রকারভেদ। সমাস কত প্রকার? 6 প্রকার। প্রথমটা হলো দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস। এরপরে কর্ম ধারয়, এরপরে দ্বিগু, তৎপুরুষ, তৎপুরুষ, অব্যয়ীভাব, অব্যয়ীভাব, এরপরে বহুব্রীহি। এগুলো 6টা সমাস। তাহলে এই 6টা সমাসকে আমাদের কি করতে হয়? পরীক্ষায় যে আমাদের প্রশ্ন হয়, এই প্রশ্নে উল্লেখ থাকে যে নিম্ন প্রদত্ত ব্যাস বাক্যটি কোন সমাসের অন্তর্গত, বা একটা সমস্ত পদ দেওয়া থাকবে, যে সমস্ত পদ থেকে তোমাকে নির্ণয় করতে হবে এটি কোন সমাস। তাহলে এর জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিছু থিম মাথার মধ্যে রাখতে হবে, আমাদের মগজে কিছু বিষয় থাকতে হবে যেগুলো আমাকে সবসময়ের জন্য এই 6টা সমাসকে চিহ্নিত করার উপায় বলে দেবে। তাহলে আমরা সেই উপায়গুলো কি হতে পারে, সেই কৌশলটা কি হতে পারে, এটা আমরা প্রাথমিকভাবে একটু জেনে নিই। আমরা কিভাবে দ্বন্দ্ব সমাসকে চিনব? প্রথমে আমরা দ্বন্দ্ব সমাসকে কিভাবে চিনব, এটার জন্য আমাকে কি করতে হবে? দ্বন্দ্ব সমাসকে চেনার জন্য আমরা এখানে লিখি সমাস মনে রাখার কৌশল। সমাস মনে রাখার কৌশল। প্রথমেই আসে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস আমরা ব্যাস বাক্যে যদি দেখি যে দ্বন্দ্ব সমাসটা সাধারণত কি হয়? উভয় পদের মানটা, উভয় পদের প্রাধান্য থাকে, উভয় পদের প্রাধান্য থাকে, উভয় পদের প্রাধান্য থাকে। অর্থাৎ ব্যাস বাক্যে যে পদগুলো ব্যবহৃত হবে এই পদগুলো যদি সমস্ত পদেও আমি পেয়ে যাই তাহলে সেটা দ্বন্দ্ব সমাস। আরো সবচেয়ে যে বিষয়টা তোমাদেরকে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে এই দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত থাকবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে সংযোজক অব্যয় কোনগুলো? সংযোজক অব্যয় ও, এবং, আর, কিন্তু এ ধরনের অব্যয়গুলো দিয়ে কি হবে? যুক্ত থাকবে, ব্যাস বাক্য যুক্ত থাকবে। যেমন দেখো ওহি ও নুকু, ওহি ও নুকু, আমরা লিখি ওহি নুকু, ওহি নুকু। এখন দেখো এটা এটা, তাহলে বলছি কি যে ব্যাস বাক্যে যে পদগুলো থাকবে, এই ব্যাস বাক্যের 2টা পদ ছিল, সমস্ত পদেও আমার 2টা পদই আছে, অর্থাৎ কি উভয় পদের প্রাধান্যতা বা উভয় পদই এখানে বিরাজ করছে। তবে এইখানে কি ব্যাস বাক্যে একটা ও ছিল, এই ওটা হলো সংযোজক অব্যয়। এই ও দ্বারা এই 2টা পদ সংযুক্ত থাকবে, ও দ্বারা, কিংবা দ্বারা, নতুবা দ্বারা, আর দ্বারা, এগুলো সংযোজক অব্যয় দ্বারা কি থাকবে? এটা সংযুক্ত থাকবে, ব্যাস বাক্যটা সংযুক্ত থাকবে এবং পূর্বপদ এবং পরপদ 2টার অর্থই প্রাধান্য থাকবে। তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসকে আমরা সহজে মনে রাখবো যে দ্বন্দ্ব সমাস হলে উভয় পদের পদ অর্থই প্রাধান্য থাকবে। অর্থাৎ তোমার হচ্ছে ব্যাস বাক্যে যে পদটা থাকবে এই পদগুলোর অর্থ আমি সমস্ত পদেও পেয়ে যাব, তাহলে সেটা দ্বন্দ্ব হবে। এরপরে আছে কর্মধারায় দ্বিগু, তৎপুরুষ। এই 3টা সমাসকে একসাথে আমরা বলতে পারি দ্বিতক। এই 3টা সমাসকে আমরা কি বলতে পারি? একসাথে দ্বিতক বলতে পারি। দ্বিতকে হয় পরপদ প্রধান, দ্বিতক
দ্বিতক। দ্বিতক মানে হচ্ছে দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারায়। এই ক্ষেত্রে কি হবে, পরপদটা অর্থাৎ পরের পদটা প্রধান হবে, পরপদ প্রধান। পরপদ প্রধান। তাহলে দ্বি অর্থাৎ হচ্ছে দ্বিগু, দ্বি অর্থাৎ দ্বিগু, ক অর্থাৎ কর্মধারায় এবং ত অর্থাৎ হলো তৎপুরুষ। তাহলে কি হবে, এই তিনটা সমাসের পরপদটা প্রধান হবে। এখন দেখো কর্মধারায় সমাস। কর্মধারায় সমাসে কি হয়, কর্মধারায় সমাসটা তোমাকে ব্যাস বাক্যে দেখতে হবে যে কর্মধারায় সমাসটা সাধারণত ব্যাস বাক্যে বিশেষণ এবং বিশেষ্য এই দুইটা পদ মিলে একটা সমাস হবে এবং বিশেষ্যের অর্থটাই প্রধান থাকবে। বিশেষণ এবং বিশেষ্য, বিশেষণ এবং বিশেষ্য পদে সমাস হবে এবং বিশেষ্যের অর্থই যদি প্রধান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওইটাকে কি বলবো, কর্মধারায় সমাস বলবো। যেমন তোমরা একটু খেয়াল করো, আমি প্রথমেই লিখেছিলাম সুন্দর যে লতা, আমি প্রথমেই লিখেছিলাম সুন্দর যে লতা, এখানে লিখছিলাম সুন্দর যে লতা ইকুয়াল আমরা কি বা সমান আমরা কি লিখছিলাম, সমস্ত পদ লিখছিলাম সুন্দর লতা, সুন্দর লতা। তাহলে এবার তোমরা খেয়াল করো যে এই সুন্দর, সুন্দরটা কি, আসলে আমাকে বিশেষণ কি এই জিনিসটা বুঝতে হবে, যেটা হলো বিশেষের দোষ গুণ পরিমাণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। এই লতাটা কেমন, লতাটা কেমন, লতাটা সুন্দর, তার মানে কি লতার একটা গুণ প্রকাশ করছে, তার মানে এটা হলো একটা বিশেষণ, এটা হলো বিশেষণ, এই লতার বিশেষণ। তাহলে আমার শর্ত হচ্ছে বিশেষণ এবং বিশেষ্য এই দুইটা পদে সমাস হবে এবং বিশেষ্যের অর্থটাই প্রাধান থাকবে। দেখো সুন্দর যে লতা, সুন্দর লতা, এখানে এখানে কি লতাটাই প্রধান, এখানে লতাই প্রধান। তাহলে কর্মধারায় সমাসে আমরা প্রথমেই কি জানবো যে পরপদটা প্রধান থাকবে, পরপদটা প্রধান থাকবে এবং বিশেষণ ও বিশেষ্য পদে অথবা বিশেষ্য এবং বিশেষ্য পদেও সমাস হয়ে আবার সেটা বিশেষ্য হবে অথবা বিশেষণ বিশেষণ হয়েও বিশেষ হতে পারে। তাহলে এটা হবে কর্মধারায় সমাস। এরপরে তৎপুরুষ সমাস। যদি আমরা দেখি যে পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে গেছে, যদি পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে যায় তাহলে সেটা হবে তৎপুরুষ সমাস। যেমন ধরো মাকে হারা, আমরা মাকে হারা এই কথাটা থাকলে আমরা লিখেছি মা হারা, মা হারা, মা হারিয়ে গেছে, তাহলে প্রাধান্যতা কি, হারিয়ে যাওয়াটাই প্রাধান্যতা। এখানে দেখো এটা ছিল বিভক্তি, কে, কে ছিল বিভক্তি, এই যে মাকে হারা, মা হারা, তাহলে এই কে বিভক্তিটা লোপ হয়ে গেছে। অর্থাৎ ব্যাস বাক্য থেকে যখন পূর্বপদের ব্যাস বাক্যে কি থাকবে, বিভক্তি থাকবে এবং বিভক্তিটা সমস্ত পদ যখন গঠন হবে তখন এই বিভক্তিটা লোপ হয়ে যাবে, তখন একে আমরা বলবো তৎপুরুষ সমাস। এরপরে আছে কি দ্বিগু সমাস, এরপরে দ্বিগু সমাস। এটা অত্যন্ত সহজ, সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকবে এবং ব্যাস বাক্যের শেষে সমাহার কথা উল্লেখ থাকবে, ব্যাস বাক্যের শেষে থাকবে সমাহার। যেমন চার রাস্তার সমাহার আমরা বলে থাকি, চার রাস্তার সমাহার চৌরাস্তা, চার রাস্তার সমাহার। এক্ষেত্রে দেখো এই রাস্তাটাই প্রধান, এক্ষেত্রেও রাস্তা প্রধান। চার সংখ্যাবাচক শব্দ, আমি বলছি যে দ্বিগু সমাসকে আমরা নির্ণয় করবো যে সংখ্যাবাচক শব্দ কোথায় থাকবে, পূর্বে থাকবে, সংখ্যাবাচক শব্দ থাকবে ব্যাস বাক্যের পূর্বে এবং শেষে থাকবে সমাহার, শেষে থাকবে কি সমাহার। তাহলে আমরা এক্ষেত্রে দেখছি যে পরপদের অর্থটাই প্রধান। এরপরে আমাদের গেল হচ্ছে দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায়। এরপরে আসে কি অবৈভাব। অবৈভাব ব্যাস বাক্যের পূর্বপদের সাথে একটা অব্যয় যুক্ত থাকবে, ব্যাস বাক্যের পূর্বপদের সাথে একটা অব্যয় যখন যুক্ত থাকবে তখন আমরা তাকে কি বলবো, অব্যয়ভাব সমাস বলবো। ব্যাস বাক্যে পূর্বপদের সাথে একটা অব্যয় যুক্ত থাকবে। যেমন ধরো মরণ পর্যন্ত, আমরা বলি মরণ পর্যন্ত,
মরণ পর্যন্ত বলতে কি? যতদিন মারা না যাবে ততদিন পর্যন্ত, মরণ পর্যন্ত। আমরণ, আমরা কি বলি? আমরণ, আমরণ। এই যে আটা কি? এটি হলো একটা অব্যয়। আটা হলো অব্যয়, অর্থাৎ পূর্বপদে যখন একটা অব্যয় যুক্ত হয়ে সমাস গঠন হবে তখন তাকে আমরা অব্যয়ভাব সমাস বলবো। এরপরে আমার থাকবে কি? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, এই সমাসটা তোমরা যে সমসমান পদে যে পদগুলো থাকবে, ব্যাসবাক্যের সমসমান পদগুলো, যে পদগুলো পাওয়া যাবে এই পদগুলোর কোনোটার অর্থই প্রকাশ করবে না। এই পদগুলোর কোনোটাই অর্থ প্রকাশ না করে ভিন্ন একটা অর্থ প্রকাশ করবে, ভিন্ন একটা অর্থ প্রকাশ করবে। অর্থাৎ সমস্ত পদ যেটা হবে, যে গঠন, সমস্ত পদ গঠন হবে তার যে অর্থ প্রকাশ করবে, এই সমসমানের পদগুলোর যে অর্থটা দাঁড়ায় সেই অর্থকে প্রকাশ না করে অন্য একটা অর্থকে তার সে নির্দেশ করবে। যেমন ধরো 10 আনন আছে যা, 10 আনন। একটু খেয়াল করো, 10 একটা সংখ্যা, আনন মানে হলো মুখ, 10 মানে 10টা মুখ আছে যার, একে আমরা বলবো হলো দশানন। এই দশানন অর্থাৎ 10 মুখ আছে যার, কিন্তু এই দশানন বলতে আমরা বোঝাবো রাবণকে, আমরা বুঝি রাবণকে বোঝানো হচ্ছে। তার মানে কি শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো যে আমার ব্যাস বাক্যের যে সমসমান পদগুলো আছে, এই সমসমান পদগুলোর পরিপ্রেক্ষিতে সমস্ত পদ যেটা হয়েছে এর অর্থটা ভিন্ন একটা অর্থ প্রকাশ করছে, এর অর্থটা ভিন্ন একটা অর্থ প্রকাশ করছে। আমরা বললাম 10 আনন আছে যার, দশানন। তাহলে দশানন বলতে 10টা মুখ আছে যার, তাইকে বলতে আমরা কাকে বুঝতেছি? রাবণকে বুঝতেছি। 80তে 20 আছে যার, 80-20, 80তে 80 অর্থাৎ দাঁত, দাঁতে 20 আছে যার, 80-20 বলতে তোমরা কাকে বুঝো? অবশ্যই তোমরা 80তে 20 আছে যার, 80-20 বললেই সাপকে বোঝানো হয়। 80তে 20 আছে যার বললেই সাপকে বোঝানো হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি সমাসের এই প্রাথমিক এই আলোচনাটুকুই রেখে দেব। তবে